প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি নিশাত পারভিন, সহকারী শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। হালিমা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে সমাস পড়ছিলাম, সেই ধারাবাহিকতা আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগী হও। আমি বোর্ডে একটা সমস্ত পদ ব্যাসবাক্য সহ লিখছি। গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, গুরু ভক্তি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা জানি যে গুরুটা হচ্ছে পূর্বপদ। এখানে একটা বিভক্তি আছে, কে বিভক্তি। আমরা জানি কে রে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। এখন এইটা সমস্ত পদে এই বিভক্তিটা লোপ পেয়ে হয়েছে গুরু ভক্তি। তাহলে আমরা ব্যাকরণের নিয়ম অনুসারে আমরা বলতে পারি যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থটা প্রধান রূপে গণ্য হয় তাকে তৎপুরুষ সমাস বলা হয়। তাহলে আজকে আমরা পড়ব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। শিক্ষার্থীরা খেয়াল করো যে আমি বললাম যে পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদটা, এটা হচ্ছে পরপদ, পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসটা দ্বিতীয়া বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত হতে পারে এবং পূর্বপদের বিভক্তির অনুযায়ী এদের নামকরণ করা হয়। যেমন আমরা জানি শব্দ বিভক্তি বা বিভক্তি হচ্ছে 7 প্রকার, সেই অনুসারে তৎপুরুষ সমাসটা হচ্ছে 9 প্রকার। এখন তৎপুরুষ সমাসের 9 প্রকার দেখো। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস 9 প্রকার। 9 প্রকার। 1 নম্বরে আসছে দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষ সমাস। 2 তৃতীয়া তৎপুরুষ সমাস। 3 চতুর্থী তৎপুরুষ সমাস। 4 পঞ্চমী তৎপুরুষ সমাস। 5 ষষ্ঠী তৎপুরুষ সমাস। 6 সপ্তমী তৎপুরুষ সমাস। আচ্ছা, এই 6 পর্যন্ত লিখলাম। এরপর আমি তোমাদের উপরেরগুলো একটু মুছে দেই, তোমরা একটু খেয়াল করো। সাত
ন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস, ন তৎপুরুষ সমাস। 8 উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। 9 অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। তাহলে আমরা এই তৎপুরুষ সমাসের প্রকারভেদটা জানলাম। আমরা ওই যে বলেছিলাম বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়ে থাকে, দ্বিতীয়া বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত। যেমন প্রথমে দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, তারপর ন তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। এই মোট হচ্ছে 6 প্রকার। এখন আসি, দেখো আমরা প্রত্যেকটা তৎপুরুষ সমাস এর আমরা বিস্তারিত আলোচনা করি। আমি বোর্ডে একটা ব্যাসবাক্য সহ সমস্ত পদ লিখছি। বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, সমস্ত পদটা হবে বিপদ আপন্ন, বিপদ আপন্ন। এখানে দেখো আমরা জানি দ্বিতীয় তৎপুরুষের বা দ্বিতীয় বিভক্তি জানি আমরা কে আর রে। এখানে এই পূর্ব পদে কে বিভক্তিটা লোপ পেয়েছে সমস্ত পদে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ, দ্বিতীয় তৎপুরুষ সমাস এর উদাহরণ। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা, যে পূর্বপদে দ্বিতীয় বিভক্তির লোপে যে সমাস হয় সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর আসো, আমরা জানি তৃতীয়া বিভক্তির চিহ্ন হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক। আমি একটা ব্যাসবাক্য সহ সমস্ত পদ লিখছি। মন দিয়ে গড়া, মন গড়া, গড়া। দেখো এখানে তৃতীয়া বিভক্তির চিহ্ন আছে ব্যাসবাক্যে। এখানে এক কথায় পূর্ব পদের সাথে মন দিয়ে গড়া, এটা সমস্ত পদে যেয়ে লোপ পেয়েছে। তাহলে আমরা তৃতীয় তৎপুরুষ বলতে পারি। তৃতীয়া তৎপুরুষ হচ্ছে তৃতীয়া বিভক্তির লোপে যে সমাসটা হয় সেটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপর আসি যে তৃতীয় তৎপুরুষ সমাসে কয়েকটা শব্দ উন, হীন, শূন্য, এই শব্দগুলো থাকলে সেটাও তৃতীয় তৎপুরুষ সমাস হবে। তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য। আচ্ছা, তারপরে আমরা আরো বলতে পারি যে
তৃতীয়া তৎপুরুষ সমাসে উপকরণ বাচক বিশেষ্য যদি থাকে তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত, এটা একটা উপকরণ, এটা উপকরণ বাচক, তাহলে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপরে দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা জানি যে দ্বিতীয় আর চতুর্থী বিভক্তি চিহ্ন একই, তারপরে কিছুটা ওই সমাসের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। দেখো আমি লিখছি গুরুকে ভক্তি, গুরু ভক্তি, এখানে চতুর্থ বিভক্তির লোপে সমাসটা হয়েছে, তাই চতুর্থী তৎপুরুষ সমাস। এই যে চতুর্থ বিভক্তির চিহ্ন, এখানে আসলে কি চতুর্থ তৎপুরুষে এখানে জন্য নিমিত্ত অর্থে ব্যবহৃত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে স্বার্থ ত্যাগ করে কোনো কিছু বোঝাবে। যেমন দেখো আমরা গুরুকে নিঃস্বার্থভাবে ভক্তি করি। আচ্ছা, তারপরে আরামের জন্য কে দ্বারা, আরামের জন্য কে দ্বারা, কে দ্বারা, আরাম কে দ্বারা, আরাম কে দ্বারা, এটা সমস্ত পদে। তাহলে এখানে দেখো জন্যটা, পূর্ব পদের জন্যটা লোপে হয়েছে আরাম কে দ্বারা, তাহলে এটা চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। আচ্ছা, এরপর আসি, দেখো আমরা বলেছি যে প্রত্যেকটা তৎপুরুষ সমাসে বিভক্তির অনুযায়ী তার নামকরণ করা হয়। এরপর আসছে, আমরা চতুর্থী গেল, এরপর আসছে পঞ্চমী। পঞ্চমী বিভক্তির চিহ্ন কি আমরা জানি যে হইতে থেকে, যে বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, বিলাত ফেরত। দেখো এখানে পূর্ব পদে থেকে বিভক্তির চিহ্ন, পঞ্চমী বিভক্তির চিহ্ন, এটা লোপ পেয়ে হয়েছে বিলাত ফেরত। তাহলে আমরা বলতে পারি যে পূর্ব পদে পঞ্চমী বিভক্তির লোপে যে সমাস হয় তাহলে সেই তৎপুরুষ সমাসকে বলা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। আর পঞ্চমী তৎপুরুষ সমাসে আরও কতগুলো শব্দ থাকলে সাধারণত, যেমন চ্যুত, আগত, ভীত, মুক্ত, বিরত, বিরত, পালানো, উত্তীর্ণ, উত্তীর্ণ, ভ্রষ্ট ইত্যাদি শব্দ থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। এই আচ্ছা, এরপরে পঞ্চমী তৎপুরুষ সমাসে কখনো কখনো এর আর চেয়ে এগুলো ব্যাসবাক্যে ব্যবহার হয়ে থাকে। তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস আমরা জানলাম। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে আজকে যে পড়ার বিষয় আমাদের তৎপুরুষ সমাসটা সুন্দরভাবে জানবে এবং এটা ব্যাসবাক্য সহ নির্ণয় করতে পারবে। এরপরে দেখো আমরা জানি
র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন। র এর এখানে চায়ের বাগান, আমি একটা ব্যাসবাক্য লিখেছি, সমস্ত পদে হবে চা বাগান, চা বাগান, সমস্ত পদে চা বাগান। এখানে দেখো ষষ্ঠী বিভক্তির চিহ্ন, পূর্বপদে ষষ্ঠী বিভক্তির চিহ্ন লোপে এই সমস্ত পদটা হয়েছে, তাহলে এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে পূর্বপদে র এর বা ষষ্ঠী বিভক্তির লোপে যে সমাস হয় সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ সমাসে আমাদের আরও কতগুলো বিষয়টা জানার দরকার। যেমন যদি ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা, যদি রাজা থাকে, শব্দ থাকে তাহলে রাজ হয়, তাহলে রাজ হয়, রাজ হয়। তদ্রূপ পিতা, মাতা, ভ্রাতা স্থলে পিতৃ, মাতৃ, ভ্রাতৃ ইত্যাদি হয়। তাহলে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাসে দেখো রাজার শব্দ যদি থাকে তাহলে সেখানে রাজ হবে, আর পিতা, মাতা, ভ্রাতা স্থলে পিতৃ, মাতৃ, ভ্রাতৃ হবে। এরপরে পরপদে যদি সহ, নিব, প্রায়, তুল্য, প্রতিম ইত্যাদি থাকে তাহলেও ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, যেমন কন্যার সহ সমান সমান কন্যা সহ, এখানে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে কালের কোনো অংশবোধক শব্দ যদি পূর্বে পরপদে থাকে তাহলে সেটা পূর্বে আসবে। যেমন কালের কোনো অংশ অন্যের পূর্বভাগ, মানে দিনের পূর্বভাগ, পূর্বাহ্ন। তাহলে দেখো এটা কালের অংশ, সেটা পূর্বে এসেছে। আচ্ছা, এরপরে আসছে যে পরপদে যদি গ্রাম, রাজি, বৃন্দ, গণ, জুত ইত্যাদি শব্দ থাকে তাহলেও সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। গ্রাম, রাজি, গ্রাম, বৃন্দ, গণ, জুট ইত্যাদি শব্দ থাকলে ষষ্ঠী একটি সমষ্টিবাচক শব্দ, সমষ্টিবাচক শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। এরপরে
যেমন আমরা উদাহরণে বলতে পারি হস্তির যুথ, হস্তির যুথ, হস্তিযুথ। আচ্ছা, এরপরে আসছি যে অর্ধ শব্দ যদি পরপদে থাকে, অর্ধ শব্দ, তাহলে সেটা সমস্ত পদে পূর্বে আসবে। অর্ধ শব্দ যদি পরপদে থাকে, যেমন পথের অর্ধ, অর্ধ হবে অর্ধপথ। দেখো এখানে অর্ধটা পরপদে রয়েছে, সমস্ত পদে এটা পূর্বে চলে এসেছে, তাহলে পথের অর্ধ, অর্ধপথ। এরপরে শিশু, শিশু ও দুগ্ধ ইত্যাদি শব্দ যদি থাকে, তাহলে স্ত্রীবাচক, স্ত্রীবাচক যদি পরপদে থাকে শব্দ, পরপদে, পরপদে থাকে, তাহলে স্ত্রীবাচক, স্ত্রীবাচক পূর্বপদ, পূর্বপদ পুরুষবাচক হয়, পুরুষবাচক হয়। যেমন উদাহরণে আমরা বলতে পারি সাগীর দুগ্ধ, সাগীর দুগ্ধ, শাক দুগ্ধ। দেখো এখানে স্ত্রীবাচকটা পুরুষবাচক হয়ে গেছে, শাক দুগ্ধ। শাক দুগ্ধ। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দ যদি থাকে পরপদে, তাহলে স্ত্রীবাচক পূর্বপদটা, এখানে স্ত্রীবাচক পূর্বপদটা পুরুষবাচক হয়ে গেছে। এরপরে দেখো আর একটা নিয়মে আমরা আসি, ব্যাস বাক্যে যদি রাজা শব্দ থাকে, তাহলে পরপদে যদি রাজা শব্দ থাকে তাহলে সেটা পূর্বে আসে। ব্যাস বাক্যে যদি রাজা শব্দ থাকে, যেমন পথের রাজা, পথের রাজা, পথের রাজা, রাজপথ, রাজ, আমরা জানি রাজা থাকলে রাজ হয়, সেই অনুযায়ী পথের রাজা, রাজপথ। আচ্ছা, এই গেল ষষ্ঠী তৎপুরুষ নিয়মের কতগুলো নিয়ম। এরপরে ষষ্ঠী, যেমন ষষ্ঠী তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ না পেয়ে যেটা হবে সেটা আর এক ষষ্ঠী তৎপুরুষের অলুক ষষ্ঠী। যেমন দেখো এখানে বিভক্তিটা লোপ পায়নি, এটা হবে অলুক ষষ্ঠী, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠী পর্যন্ত জানলাম। এরপর আসছে, আমরা শিখেছিলাম মোট 9 প্রকার, তার ভিতরে আমরা ষষ্ঠী পর্যন্ত গিয়েছি। এরপর আসছে সপ্তমী। আমরা জানি সপ্তমী বিভক্তির চিহ্ন, সপ্তমী বিভক্তির চিহ্ন হচ্ছে পূর্বপদে সপ্তমী বিভক্তি লোপে। পূর্বপদে সপ্তমী বিভক্তি, বিভক্তি যেমন এ অন্তস্থ অ আর তে, এটার লোপে যে সমাসটা হবে, লোপে যে সমাসটা হবে, যে সমাস হবে, সমাস হবে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস।
যেমন গাছে পাকা, এখানে দেখো এ বিভক্তি আছে, গাছে পাকা, গাছ পাকা, গাছ পাকা। তাহলে এটা সপ্তমী বিভক্তির চিহ্ন পূর্বপদের। এই যে এ বিভক্তি, এটা লোপে হয়েছে গাছ পাকা। তাহলে পূর্বপদের সপ্তমী বিভক্তি লোপে যে সমাস হয় সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। আবার কখনো কখনো সপ্তমী তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যে পরপর সমস্ত পদের পূর্বে আসে। যেমন পূর্বে ভূত, পূর্বে ভূত, ভূতপূর্ব, এটা আগে এসেছে। আচ্ছা, এই সপ্তমী পর্যন্ত গেলেও এখন আমরা ন তৎপুরুষ যেটা না বাচক বা ন অব্যয় থাকবে সেটা লোপে, না বাচক ন অব্যয় লোপে যে সমাসটা হবে সেটা হবে ন তৎপুরুষ। না বাচক অব্যয় যেমন না, নেই, নাই, নয়, এই অব্যয়গুলো যোগে অব্যয় লোপে নাবাচক, নাবাচক ন অব্যয়, ন অব্যয় লোপে যে সমাসটা হবে, যে সমাস হবে সেটা হবে ন তৎপুরুষ। সে সমাস সেটা হবে ন তৎপুরুষ, তৎপুরুষ সমাস। যেমন যেমন ন আচার, আচার অনাচার। আচ্ছা, এই গেল ন তৎপুরুষ সমাস। এরপরে আসছি আমরা উপপদ তৎপুরুষ সমাস। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো, আমি বোর্ডটা মুছে দেই। তাহলে ন বা নাবাচক অব্যয় লোপে যে সমাসটা হবে সেটা হচ্ছে ন তৎপুরুষ সমাস। এখন উপপদ তৎপুরুষ সমাস যে পদের পরবর্তী ক্রিয়াগুলোর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগ হয় সেটা হচ্ছে উপপদ। আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন উদাহরণ উপপদ তৎপুরুষ, তৎপুরুষ, তৎপুরুষ জলে চরে যা, জলচর। এটা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে আমরা 8 নম্বর জানলাম। সর্বশেষ হচ্ছে অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষের মনে রাখবা, আমরা জানি যে পূর্বপদে বিভক্তি লোপে, সেটা বিভক্তি ওই যে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বলেছিলাম। এই অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তিটা লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না, লোপ পাবে না। লোপ না পেয়ে যে সমাস, যে তৎপুরুষ সমাস হবে সেটা হবে, যে সমাস সমাস হবে সেটা অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ সমাস। যেমন গায়ে পড়া, গায়ে পড়া।
উদাহরণ গায়ে পড়া। এখানে বিভক্তিটা লোপ পাইনি। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৎপুরুষ সমাসের কাকে বলে এবং কত প্রকার, প্রত্যেকটা প্রকারের উদাহরণ সহ আমরা সংজ্ঞা জানলাম। যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন আসে, তাহলে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন ইয়েগুলো ভালো করে পড়বা। আমি একটা বহু নির্বাচনী প্রশ্ন বোর্ডে লিখছি, তোমরা একটু খেয়াল করো। বহু নির্বাচনী প্রশ্ন তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? কোন পদ প্রধান? আমরা ক অপশনে লিখতে পারি পূর্বপদ, খতে লিখতে পারি পরপদ, গতে লিখতে পারি সমস্ত পদ, ঘতে লিখতে পারি সমস্যমান পদ। দেখো, তাহলে আমরা যে সংজ্ঞার মধ্যে পড়েছিলাম যে পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদে, তাহলে সঠিক উত্তরটা হবে খ, পরপদ প্রধান হবে। তৎপুরুষ সমাসে পরপদটা প্রধান হবে। তাহলে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরটা আমরা এখানে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো। আজ এ পর্যন্ত তোমাদের বাড়ির কাজটা দিয়ে দেই। তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ তৎপুরুষ সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। আজ আর নয়, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনার মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, লেখাপড়া করো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।